ক্লাস সায়েন্স। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ট্রান্সপিরেশন সম্পর্কে পড়াতে, তো আজকে ক্লাসটা আমি ট্রান্সপিরেশন নিয়েই পড়াচ্ছি। তো চলো আর দেরি করছি না, সোজাসুজি চলে যাচ্ছি ক্লাসে। লেটস স্টার্ট। তো ট্রান্সপিরেশন কাকে বলে বা বাষ্পমোচন কাকে বলে? এটা হচ্ছে উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ কি করে না তার প্রয়োজনের অতিরিক্ত জল থ্রু স্টোমাটা বা পাতায় উপস্থিত পত্ররন্ধ্র এবং আরও কিছু স্থান আছে, সেগুলো আমরা পরে দেখছি, তার মাধ্যমে বাইরে বের করে দেয়, অর্থাৎ পরিবেশে সেটাকে রিলিজ করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি না ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। তাহলে আমরা ডেফিনেশনে কি দেখলাম? এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে এক্সিস ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? বাষ্পের আকারে উদ্ভিদ দেহ থেকে পরিবেশে নির্গত হচ্ছে, তাকেই আমরা বলছি কি ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। তো এটা হয় কোথায় এবং কখন হয়? ট্রান্সপিরেশনটা কোথায় হয় এবং কখন হয়? ট্রান্সপিরেশন হয় হচ্ছে ডিউ টু ম্যাক্সিমাম ডে টাইম। সমস্ত উদ্ভিদ মেনলি কি করে না শালক সংশ্লেষের জন্য পত্ররন্ধ্র খোলে অনেক সময়। তো পত্ররন্ধ্রটা ডে লাইটের সাথে একটা রিলেশন আছে। তো দিনের বেলায় অধিকাংশ পাতার পত্ররন্ধ্র খোলা থাকে, তাই অধিকাংশ উদ্ভিদ কিন্তু ডে লাইটেই কি করে বাষ্পমোচন করে। কিছু এক্সেপশন আছে, আমরা আগে পড়েছি ক্রাসুলেসিয়ান ফ্যামিলি। ক্রাসুলেসিয়ান ফ্যামিলির যে উদ্ভিদ, অর্থাৎ কারা না ক্যাম, এটা আমরা ফটোসিনথেসিসে পড়েছি। তো ক্যাম উদ্ভিদ যারা, তাদের পত্ররন্ধ্র কখন খোলা থাকে? রাত্রিবেলা খোলা থাকে, তাই জন্য তারা ট্রান্সপিরেশন কখন করে? ডিউ টু নাইট, রাত্রিবেলায় ট্রান্সপিরেশন করে থাকে। ঠিক আছে, হয় কোথায়? ট্রান্সপিরেশনটা কোথায় হয়? মেনলি ট্রান্সপিরেশন হয় স্টোমাটা। কোথায়? পাতার পত্ররন্ধ্রে। সমস্ত উদ্ভিদের পাতার মধ্যে পত্ররন্ধ্র রয়েছে, তার স্ট্রাকচারটা আমি পরে আসছি, সেটা হচ্ছে স্টোমাটা। আর কোথায় হয়? কিউটিকল। কিউটিকল কোথায় থাকে না আমরা পড়েছি যে দেহ মানে উদ্ভিদের দেহে একটা মোমের মতো পাতলা আস্তরণ থাকে, যাকে বলা হচ্ছে কি কিউটিক্যাল। তাতে যদি কখনো ফাটল বা ক্ষত বা কোনো চির ধরে, তো তার মাধ্যমেও কখনো কখনো কি হয় বাষ্পমোচন হয়ে থাকে। এখানে আমরা একটা অ্যাডাপ্টেশনও জানি কি না কিউটিক্যাল অনেকের ক্ষেত্রে অনেক মোটা একটা স্তর মোমের স্তর থাকে, কাদের ক্ষেত্রে? মেনলি জেরোফাইটস যারা, অর্থাৎ মরু অঞ্চলে যারা উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কি গায়ে বা পাতার ওপর মোমের মতো একটা লেয়ার বা আস্তরণ থাকে, যেটাকে আমরা বলছি কিউটিকল। আর একটা কোথায় হয়? থ্রু লেন্টিসেল। লেন্টিসেল কোথায় থাকে? উদ্ভিদের কাণ্ডে। কাণ্ডের মধ্যে যে ছিদ্র থাকে যার মাধ্যমে বাষ্পমোচন হয়, তাকে বলা হচ্ছে কি না লেন্টিসেল। তাহলে দেখা গেল কোথায় বাষ্পমোচন ঘটছে এবং কখন ঘটছে। এরপরে আসছি টাইপ অফ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কোথায় ঘটছে সেই অনুযায়ী ট্রান্সপিরেশন তিন রকমের হয়, আর কখন ঘটছে সেই অনুযায়ী ট্রান্সপিরেশন দু রকমের হয়। সাইট ওয়াইজ, অর্থাৎ কোথায় ঘটছে এই ট্রান্সপিরেশনটা, সাইট ওয়াইজ ট্রান্সপিরেশন হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন, যেটা কোথায় হচ্ছে? স্টোমাটাতে ঘটছে। আরেকটা হচ্ছে কিউটিকুলার ট্রান্সপিরেশন, যেটা কোথায় ঘটছে? কিউটিকলের মাধ্যমে ঘটছে। আরেকটা হচ্ছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন, যেটা কোথায় হচ্ছে না লেন্টিসেলের মাধ্যমে ট্রান্সপিরেশনটা হচ্ছে। স্টোমাটার মাধ্যমে যে ট্রান্সপিরেশন হয় সেটা অ্যাবাউট 80 to 90% বাষ্পমোচন হয় থ্রু স্টোমাটা। কিউটিকলের মাধ্যমে হয় 10 to 20% ট্রান্সপিরেশন, এবং লেন্টিসেলের মাধ্যমে হয় মাত্র 1% ট্রান্সপিরেশন। সবচেয়ে কম ট্রান্সপিরেশন হয় কার মাধ্যমে? লেন্টিসেল বা লেন্টিকুলার ট্রান্সপিরেশনের মাধ্যমে।
এরপরে আসছি টাইম ওয়াইজ, মানে দিনের বেলায় ঘটছে না রাত্রিবেলায় ঘটছে। যদি ডে টাইমে ঘটে, দিনের বেলায় ঘটে, তাহলে তাকে আমরা বলছি ফোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। যে ধরনের ট্রান্সপিরেশনগুলো দিনের বেলায় ঘটছে দ্যাট ইজ কল ফোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। আর যেগুলো হচ্ছে রাত্রিবেলা ঘটছে তাকে আমরা বলছি স্কোটো অ্যাক্টিভ ট্রান্সপিরেশন। দুটো কিন্তু আলাদা। তাহলে বোঝা গেছে টাইপ অফ ট্রান্সপিরেশনটা কি। এই যে আমরা বলছি স্টোমাটা, স্টোমাটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? স্টোমাটা দেখতে হয় কিছুটা, দু ধরনের উদ্ভিদের ক্ষেত্রে স্টোমাটা, টু টাইপ অফ স্টোমাটা হয়। কি কি না, আমাদের দু ধরনের উদ্ভিদ আছে আমরা জানি, ডাইকট অ্যান্ড মোনোকট। ডাইকট মিন্স দ্বিবীজপত্রী, মোনোকটস মিন একবীজপত্রী। তো স্টোমাটা ডাইকটের ক্ষেত্রে স্টোমাটার গায়ে যে রক্ষী কোষটা থাকবে সেটা দেখতে হবে কিডনি শেপের। আর মোনোকটের ক্ষেত্রে যে স্টোমাটার বাইরে রক্ষী কোষটা থাকবে সেটা হচ্ছে কিছুটা ডাম্বল শেপের বা হচ্ছে ইলেপটিক্যাল বা এলিপ্টিক্যাল শেপের হয়। ডাইকট আর মোনোকটের মধ্যে স্টোমাটার উপস্থিতিরও কিছু ডিফারেন্স আছে। ডাইকটের ক্ষেত্রে উপরিতলে মানে পাতার ওপরের সারফেসে এপিডার্মিসে কিন্তু কি স্টোমাটার পরিমাণ অনেক কম, অর্থাৎ অনেক কম পরিমাণ পত্ররন্ধ্র থাকে, কিন্তু নিচের দিকে পাতার যে নিচের দিক সেদিকে কিন্তু অনেক বেশি পত্ররন্ধ্র থাকে ডাইকটের ক্ষেত্রে। কিন্তু মোনোকট যে সমস্ত উদ্ভিদ অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পাতার উভয় পাশেই কি সম পরিমাণ স্টোমাটা থাকবে, তাই জন্য এদেরকে বলা হয় আইসোল্যাটারাল। ঠিক আছে, মোনোকটদের আইসোল্যাটারালি ডিভাইডেড থাকবে, ওপরি তলে এবং নিচের তলে সম পরিমাণ স্টোমাটা থাকবে। কিন্তু ডাইকটদের ক্ষেত্রে হচ্ছে ডরসোভেন্ট্রাল বা ডরসিভেন্ট্রাল। ওপরের তলে কিন্তু কম পরিমাণে স্টোমাটা থাকবে এবং নিচের তলে কিন্তু অধিক পরিমাণে স্টোমাটা থাকবে। এর একটা কারণও আছে, নিচে যদি স্টোমাটা বেশি থাকে তাহলে সানলাইট এদের উপর কম পড়বে, তাহলে বাষ্পমোচনের হার কিছুটা হলেও কম করা যাবে। উপরের তলের সারফেসে কিন্তু সানলাইট সবসময় বেশি পরিমাণে পড়ে, তার ফলে কি বেশি বেশি করে বাষ্পমোচন হয়ে যাবে, যেটা কিন্তু কিছুটা পরিমাণেও ক্ষতিকারক। এখানে আরেকটা জিনিস দেখে নেব, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনের যে হার, সেই হার নির্ণয় করার একটি যন্ত্র আছে যার নাম হচ্ছে গ্যাংন স্পোটোমিটার। ঠিক আছে, বা গ্যাংন পোটোমিটার। এটা হচ্ছে কি বাষ্পমোচনের হার নির্ণয়কারী যন্ত্র। এটা খুব এমসিকিউ কোশ্চেন আসে, বাষ্পমোচন হার নির্ণয়কারী যন্ত্র বলো। আচ্ছা, এইগুলো থেকে খুব কোর কোয়েশ্চেন্স আসে কি ডাইকটকে ডরসিভেন্ট্রাল বলা হয়, মোনোকটকে আইসোল্যাটারাল। এদের যে স্টোমাটার রক্ষী কোষ সেটা কি শেপেড হয়, কিডনি শেপের। মোনোকটের ক্ষেত্রে ডাম্বল শেপেড বা এলিপ্টিক্যাল হয়। ঠিক আছে, এই রকম ধরনের কিন্তু এমসিকিউতে অনেক ধরনের কোয়েশ্চেন চলে আসে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টোমাটাটা ঠিক কি রকম দেখতে হয়। স্টোমাটায় এই যে আমি বলছি রক্ষী কোষ, স্টোমাটা আমি ডাইকটের ক্ষেত্রে এঁকে দেখাচ্ছি কি রকম হয়। স্টোমাটার দুধারে এরকম কিডনি শেপের রক্ষী কোষ থাকে, এগুলোকে বলা হচ্ছে রক্ষী কোষ, যার এই বাইরের লেয়ারটা কিন্তু পাতলা একটা লেয়ার থাকে, দুটোরই বাইরের লেয়ারটা একটা পাতলা সাইটোপ্লাজমিক পর্দা দ্বারা ঘেরা থাকে, কিন্তু এই ভেতরের লেয়ারটা কিন্তু অনেক বেশি পুরু হয়, যেটা হচ্ছে স্টোমাটার দিকে অবস্থান করছে সেই লেয়ারটা অনেক বেশি পুরু এবং এটা হচ্ছে ইলাস্টিক হয়, যার জন্য পত্রাণুটা খুলতেও পারে বন্ধ হতে পারে, খুলতে পারে বন্ধ হতে পারে। এই যে বলছি আমরা রক্ষী কোষ, এর চারিদিকে এরকম আরো চারখানা কোষের মতো দেখা যায়। এই যে চারটে কোষ, যেটা কিনা এই রক্ষী কোষগুলোকে একটা সার্কুলার ওয়েতে গোল করে ঘিরে থাকে, এগুলোকে বলা হচ্ছে সম্পূরক কোষ
যা কিনা বাইরের আঘাত থেকে কি করে পত্ররন্ধ্রকে রক্ষা করতে সাহায্য করে। এই যে রক্ষী কোষ, এর মধ্যে একটা বড় নিউক্লিয়াস থাকে এবং আরো অনেকগুলো কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, যার জন্য এখানে সালোক সংশ্লেষ হয়। ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে, এরকম অনেকগুলো প্লাস্টিক থাকে। তো এই যে ইলাস্টিক অংশটা, এই যে বলছি আমি দুটো রক্ষী কোষ, এই রক্ষী কোষের মধ্যে কি থাকে না মাইক্রোফাইব্রিল, এরকম তন্তুর মতো অংশ থাকে, যেটাকে বলা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলো স্টোমাটার ক্ষেত্রে, এই যে বলছি আমরা যে ডাইকটের স্টোমাটা, তার ক্ষেত্রে কি থাকে রেডিয়ালি বিন্যস্ত থাকে। রেডিয়াল মানে এরকম আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে। আর এরকম অনেক সময় হরাইজন্টালিও থাকে, লম্বালম্বি ভাবেও থাকে। এই যে আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকে তার একটা কারণ আছে, কি না টার্ডার প্রেসার, ঠিক আছে, বা টার্জিডিটি। টার্জিডিটি মানে কি, এইটা কি হয় টার্জার প্রেসারের জন্য এরকম বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করে, তার ফলে কি হয় রক্ষী কোষটা এই দিকে বেড়ে যায়, তার ফলে এই স্টোমাটাটা ওপেন হয়, ঠিক আছে। আবার টার্জার প্রেসার যখন বা টার্জিডিটি যখন কমে যায় তখন আবার এটা সিঙ্ক্রোনাইজ করে যায়। এটা কিন্তু এই রেডিয়ালি বিন্যস্ত হওয়ার জন্য মাইক্রোফাইব্রিলটা এইটা খোলা বন্ধ হওয়াটা অনেক সহজ হয়, হরাইজন্টালি হলে কিন্তু সেটা হতো না, ঠিক আছে। এইটাও কিন্তু প্রশ্ন আসে যে মাইক্রোফাইব্রিলটা কি রকম ভাবে বিন্যস্ত, এটা রেডিয়ালি বিন্যস্ত মানে আড়াআড়ি ভাবে বিন্যস্ত। এই যে টোটাল জিনিসপত্র অর্থাৎ রক্ষী কোষ, সম্পূরক কোষ, এই সবগুলোকে একসাথে বলা হয় স্টোমাটাল অ্যাপারেটাস। এগুলোকে বলা হচ্ছে কি স্টোমাটাল অ্যাপারেটাস, যার মাধ্যমে কি হচ্ছে বাষ্পমোচন হচ্ছে। এই যে আমরা স্টোমাটা বলছি, দেখো উপরিতলে কিন্তু স্টোমাটার পরিমাণ অনেক কম থাকে এবং নিচের তলে এরকম স্টোমাটাল ওপেনিং থাকে। এইটা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। আমরা যে বলছি বাষ্পমোচন, সেটা কি হয় আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে উদ্ভিদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট খুব জিনিস, সেটাকে বলছি আমরা রসের উৎস। সেটাতে কিন্তু বাষ্পমোচনের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। এটাকে তুমি ভাইস ভার্সাও ধরতে পারো, হতে পারে রসের উৎসের জন্য বাষ্পমোচন হচ্ছে বা বাষ্পমোচনের জন্য রসের উৎস হচ্ছে, মেনলি বাষ্পমোচনের জন্যই রসের উৎস হয়। দেখো হয় কিরকম ব্যাপারটা, এই যে মাটির কৈশিক জল, এই মাটির কৈশিক জল থেকে জল কি হবে না মূলরম দ্বারা কোথায় প্রবেশ করবে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম কলার মধ্যে এবং ফ্লোয়েম কলার মধ্যে কি কোষান্তর অভিস্রবণের মাধ্যমে কর্টেক্স অঞ্চল পেরিয়ে এরা যাবে জাইলেমের মধ্যে। এখানে একটা ফ্যাক্টর কাজ করে যেটাকে বলা হচ্ছে মূলজ চাপ বা রুট প্রেসার। রুট প্রেসারটা কি না, যে এখানে জলের ঘনত্বটা কম হয়ে যাবে, বাইরে জলের ঘনত্বটা বেশি হয়ে যাবে, তখন কি হবে বাইরের থেকে জল এরকম ভেতর দিকে ঢোকার চেষ্টা করবে, তার ফলে মূলে একটা চাপ সৃষ্টি হবে। এইটাকে বলা হচ্ছে কি মূলজ চাপ। এই যে আমরা বলছি কি মূলজ চাপটা তাহলে কি হচ্ছে না মূলের মধ্যে জলের অণুগুলো প্রেসার ক্রিয়েট করছে। মূল যদি কোষে প্রোটোপ্লাজমিক অংশ কমে যায় তাহলে প্রেসার ক্রিয়েট হবে, তার ফলে জল মূলের ভেতর ঢুকবে এবং সেখান থেকে পরবর্তী কোষের মাধ্যমে কোথায় পৌঁছবে জাইলেমের মধ্যে দুটো আরো ফোর্স কাজ করে, একটা হচ্ছে কোহেশন অ্যান্ড অ্যাডহেশন। কোহেশন বন্ড অ্যান্ড অ্যাডহেশন বন্ড, এটাকে বলছে সমসংযোজন বল, এটাকে বলছে আসংযোজন বল। এই দুটো কি, কোহেশন মানে হচ্ছে যদি দুটো সম অণুর মধ্যে পরস্পর টান থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কোহেশন বা সমসংযোজন বল। আর আসংযোজন বল বলছে কি না দুটো আলাদা আলাদা অণুর মধ্যে, এটা একটা অণু,
টাইপ অফ অণু, আর এটা আরেকটা টাইপ অফ অণু। এই দুটোর মধ্যে যদি টান সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডহেশন ফোর্স। ঠিক আছে, এই সমসঞ্জন এবং আসঞ্জন এই দুটো বলের মাধ্যমে জলটা ওপরে ওঠে। জলের অণুগুলো পরস্পর নিজেদের মাধ্যমে কোহেশন ফোর্সের মাধ্যমে, সমসঞ্জন বলের মাধ্যমে যুক্ত থাকে। আর এই জাইলেমের যে প্রাচীর তার সাথে জলের অণুগুলো কি অ্যাডহেশন ফোর্স বা আসঞ্জন বলের মাধ্যমে যুক্ত থাকে। এইভাবে এরা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। ঠিক আছে, দেখো পুরো ব্যাপারটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে। যেমন ধরো আমরা যখন একটা গ্লাস থেকে ধরো স্ট্রয়ের মাধ্যমে জল খাচ্ছি, যতক্ষণ আমরা টানছি, যতক্ষণ না পর্যন্ত আমরা স্ট্র থেকে করে টেনে নিচ্ছি, ততক্ষণ অবধি কি জলের যে লিকুইডটা আছে সেটা আমাদের মুখ অবধি পৌঁছচ্ছে না। তাহলে একটা টান দরকার, যার জন্য এটা উপরে উঠবে। হ্যাঁ, কিছুটা পরিমাণ কি স্ট্রটা ডোবানোর সাথে সাথে কিছুটা পরিমাণ জলতল স্ট্রয়ের মধ্যে উঠে যায়, তাই তো? সেটা নর্মালি এখানেও সেইটা কিছুটা হচ্ছে, কিন্তু কোনো একটা টানের দরকার হবে। এই টানটাকেই বলা হচ্ছে কি বাষ্পমোচন টান। কি হচ্ছে না, এই জলটা ফাইনালি যখন এখানে পৌঁছচ্ছে, এগুলো হচ্ছে কি প্যালিসেড প্যারেনকাইমা, আর এগুলো হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা গুলো কি হয়, অনেক বেশি এয়ারি হয়। ওপরিতলের ডরসাল মানে ওপরিতলে ডরসাল দিকে কি হয় না, প্যালিসেড প্যারেনকাইমা গুলো বেশি পরিমাণে থাকে, যেখানে এয়ার বা ফাঁক খুব কম, কিন্তু নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, তার ফলে অনেক বেশি এয়ারি স্পেসটা। সেখানে কি হয়, স্টোমাটা থাকে। এই স্পঞ্জি প্যারেনকাইমাতেই যখন জল প্রবেশ করবে তখন কি হবে, এক্সিস ওয়াটারটা যখনই বেশি হয়ে যাবে তখন এখানে আবার বললাম টার্জিডিটি প্রেসার তৈরি হবে বা টার্গার প্রেসার তৈরি হবে। তার ফলে কি স্টোমাটাটা ওপেন হবে এবং জলটা ফাইনালি কি হবে, বাইরে বেরিয়ে যাবে। যখনই এখান থেকে জলটা বেরিয়ে যাবে তখন এইখানে জল আর নেই, তাহলে এর কি হবে, জল দরকার হবে। সে কোথা থেকে জল নেবে, এই পাশের কোষটা থেকে সে জল নেবে, এ পাশের কোষটা থেকে, এ এখান থেকে, এ এখান থেকে। তার ফলে একটা টান সৃষ্টি হবে, দড়ি দিয়ে যেমন টানার মতো টান সৃষ্টি হবে। টান সৃষ্টি হলে এখান থেকে জল আবার মূলরোমে প্রবেশ করবে, এটাকে বলা হচ্ছে বাষ্পমোচন টান। তো এইভাবে হচ্ছে কি রসের উৎস্রোত হয়ে থাকে। এখানে বাষ্পমোচন কিন্তু একটা খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, যার জন্যই কিন্তু বাষ্পমোচন টান সৃষ্টি হয় এবং সেই জন্যই কি হয় না আমাদের অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস্রোত তৈরি হয়। এই যে স্যাপ বলছি, স্যাপ জিনিসটা কি না খনিজ লবণ আর জল মিশ্রিত হয়ে যে রসটা তৈরি করে সেটাকেই বলা হচ্ছে স্যাপ বা রস। এখানে আরেকটা জিনিস কি, এটাকে বলছে ট্রান্সপিরেশন, আর একটা কথা আছে ইভাপোরেশন। ইভাপোরেশন বা বাষ্পীভবন। বাষ্পীভবন আর বাষ্পমোচন জিনিসটা কিন্তু আলাদা। বাষ্পীভবনেও কি হচ্ছে, জল ইভাপোরেট হচ্ছে, বাষ্পমোচনেও জল ইভাপোরেট হচ্ছে, কিন্তু দুটোর মধ্যে বেশ কিছু সিমিলারিটিসও আছে আর ডিসিমিলারিটিস বা পার্থক্য রয়েছে। তো সিমিলারিটিস কি আছে দুজনের মধ্যে, সিমিলারিটিস কি, দুটোই হচ্ছে কি হচ্ছে, জল বাষ্পাকারে মানে বাইরে বেরিয়ে যাচ্ছে বা বাষ্পে পরিণত হচ্ছে। জল বাষ্পে পরিণত হওয়া দুটোর ক্ষেত্রে। দ্বিতীয়ত কি হয়, দুটোর ক্ষেত্রেই বেশ কিছু ভৌত প্রভাবক কাজে লাগে। সেই ভৌত প্রভাবকগুলো থাকে বলেই কি হয়, ইভাপোরেশনও হয়, ট্রান্সপিরেশনও হয়। কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ডিফারেন্সও রয়েছে। ডিফারেন্স গুলো কি কি, একটা বলছি আমরা কি ট্রান্সপিরেশন, আরেকটা হচ্ছে ইভাপোরেশন। ট্রান্সপিরেশনটা কি, আমরা বলেছিলাম একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, whereas ইভাপোরেশন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। ট্রান্সপিরেশন কি হচ্ছে, মাটির যে জলটা সেটা আমরা যেটা আমাদের উদ্ভিদের প্রয়োজনে লাগছে না সেই জলটা বাইরে বাষ্পাকারে
বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্সিস ওয়াটার। এক্সিস ওয়াটারটাই ট্রান্সপিরেশনে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ইভাপোরেশনের মধ্যে কি হচ্ছে না সারফেস ওয়াটারটা, কোনো একটা জলতলের যে সারফেস ওয়াটারটা, সেই সারফেস ওয়াটারটা থেকেই কিন্তু ইভাপোরেট হচ্ছে। নেক্সট হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতেই শুধুমাত্র ট্রান্সপিরেশনটা হবে, এক্সেপশন কি ক্রাসুলেশিয়ান উদ্ভিদ, অর্থাৎ ডেতে একমাত্র দিনের বেলায় হচ্ছে কি ট্রান্সপিরেশন, কিন্তু ইভাপোরেশন কিন্তু ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট সব সময়ই হতে পারে। ইভাপোরেশন কিন্তু উষ্ণতার ওপর অনেকটা বেশি ডিপেন্ডেন্ট, কিন্তু ট্রান্সপিরেশন অতটাও ডিপেন্ডেন্ট নয়। তো কিছু সিমিলারিটিসও আছে, কিছু ডিসিমিলারিটিসও আছে, ঠিক আছে। নাম্বার 4 কি, ট্রান্সপিরেশনের ক্ষেত্রে কিন্তু বাষ্পমোচন টানের প্রয়োজন হচ্ছে, কিন্তু ইভাপোরেশনের ক্ষেত্রে কিন্তু বাষ্পমোচন টানের কোনো প্রয়োজন নেই। আরেকটা কি ট্রান্সপিরেশন, এই যে আমরা একটু আগে দেখলাম যে কোষের প্রোটোপ্লাজমের ঘনত্বটা কি রকম, সেই ঘনত্বটার ওপর ডিপেন্ড করছে কি না ট্রান্সপিরেশন। যদি কোষে জলের ঘনত্বটা কম থাকে তাহলে পরবর্তী কোষ থেকে আবার সেটা টেনে নেবে, এই রকম ভাবে হচ্ছে। তাহলে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এটা কিন্তু প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো এটা হচ্ছে এর মধ্যে একটা বড় পার্থক্য। ট্রান্সপিরেশনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টরস কাজে লাগে বা কিছু প্রভাবক রয়েছে যারা কিনা কি ট্রান্সপিরেশনকে প্রভাবিত করে। তার মধ্যে কিছু আছে এক্সটার্নাল, কিছু আছে ইন্টারনাল। ইন্টারনাল গুলো কি কি, শেপ অ্যান্ড সাইজ অফ লিভ, পাতা বা পত্র ফলকের আকার বা আয়তন কিরকম হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে বাষ্পমোচন কেমন হবে। যদি আকার বা আয়তনটা বেশি হয় তাহলে তাতে পত্ররন্ধ্রের পরিমাণ বেশি থাকবে, তার ফলে কি বাষ্পমোচন অটোমেটিক্যালি বেশি হবে। যদি পাতার পরিমাণ মানে পাতার পত্র ফলকের আয়তন কম হয়, সেখানে স্টোমাটা কম প্রেজেন্ট থাকবে, তাহলে বাষ্পমোচন কম হবে। নেক্সট হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ লিফ, অর্থাৎ স্টোমাটাল স্ট্রাকচার কিরকম, কি কতটা পরিমাণে স্টোমাটা উপস্থিত রয়েছে তার উপরে হচ্ছে ডিপেন্ড করছে বাষ্পমোচন কি। আরেকটা কি বললাম, ডাইকট মনোকট। মনোকট যদি হয় আইসোল্যাটারাল হবে স্টোমাটাল ডিস্ট্রিবিউশন, উপর নিচে সমান থাকবে, তাহলে অবভিয়াসলি তাদের বাষ্পমোচনের হারটা বেশি হবে, ডাইকটদের ক্ষেত্রে কিছুটা কম হবে। আবার কি ইন্টারনাল স্ট্রাকচার লিফে যদি কোনো মোমের আস্তরণ থাকে, যেমন জেরোফাইটসদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে বাষ্পমোচনের হার কম হবে। নেক্সট হচ্ছে হরমোনস, টু টাইপ অফ হরমোন, সাইটোকাইনিন অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিড। এই যে অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্ড সাইটোকাইনিন, কি হয় সাইটোকাইনিন যদি অধিক পরিমাণে উপস্থিত থাকে তার ফলে কি হয় যে আমাদের রক্ষী কোষ রয়েছে, স্টোমাটার যে রক্ষী কোষ, তাতে কে প্লাস আয়নের পরিমাণটা বৃদ্ধি পায়। তার ফলে কি হয় রক্ষী কোষগুলোই অভিস্রবণ চাপ বৃদ্ধি পায় এবং রক্ষী কোষগুলো স্ফীত হয়, ফলে কি হয় না স্টোমাটা ওপেন হয়। আর এখানে কি হয় অ্যাবসিসিক অ্যাসিড থাকে, কে প্লাসের পরিমাণটা কমে যায়, তার ফলে কি হয় অভিস্রবণীয় চাপ কমে যায় এবং রক্ষী কোষগুলো সিনক্রোনাইজ হয়ে যায়, তার ফলে কি হয় না পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে এজ অফ ট্রি, যদি বয়স বৃদ্ধি পায় একটা মিডল এজ অবধি কিন্তু অনেক বেশি পরিমাণে সবচেয়ে বেশি একটা পরিণত উদ্ভিদের বাষ্পমোচন হয়, কিন্তু বয়স যত বাড়তে থাকে তত কিন্তু বাষ্পমোচনের হার কমতে থাকে। আচ্ছা, পাতার ওপর অনেক সময় রোমের একটা আস্তরণ দেখা যায়, রোমশ পাতা হয়, সে তাদের ক্ষেত্রে কি হয় না বাষ্পমোচনের হার কম হয়। এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস বা প্রভাবক। এরপর আসি এক্সটার্নাল, লাইট। যদি লাইটের পরিমাণ বেশি হয় বা আলোর তীব্রতা বেশি হয় তাহলে কিন্তু ভার্সেস ট্রান্সপিরেশনের হার বৃদ্ধি পাবে যদি লাইটের তীব্রতা বেশি হয়। টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবচেয়ে ভালো হচ্ছে বাষ্পমোচন হয়। এর থেকে যদি বেশি হয় কিংবা কম হয় তাহলে বাষ্পমোচনের হার কিন্তু কমে যায়। তাহলে কিছুটা সমানুপাতিক আমরা বলতে পারি। উইন্ড ফ্লো, হাওয়া যত বেশি জোরে বইবে তত বেশি ট্রান্সপিরেশন হবে, বাষ্পমোচন হবে। যদি হাওয়ার গতিবেগ কম হয় তাহলে ট্রান্সপিরেশন কম হবে। ময়েশ্চার, বাতাসে
আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ কি রয়েছে। যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বাতাসে এনভায়রনমেন্টে অলরেডি জল প্রেজেন্ট, তখন কি বাষ্পমোচন কম পরিমাণে হবে। কিন্তু যদি ময়েশ্চার কম থাকে বাতাসে তাহলে কিন্তু বাষ্পমোচন বেশি পরিমাণে হবে। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, 1/ট্রান্সপিরেশন। এয়ার প্রেশার, যদি বায়ুর চাপ বেশি হয়, বায়ুর চাপের পরিমাণ যদি কি হয়, বাতাসে বায়ুর চাপ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ট্রান্সপিরেশনটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সমানুপাতিক। যদি বায়ুর প্রেশার কম হয়, সরি আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি ট্রান্সপিরেশনটা বেড়ে যায়, বাতাসের চাপটা বেড়ে যায়, তাহলে ট্রান্সপিরেশনের হার অটোমেটিক্যালি কমে যাবে। আর যদি বাতাসের প্রেশার কমে যায় তাহলে ট্রান্সপিরেশনের হার কিন্তু বেড়ে যাবে। আর একটা হচ্ছে কি, বাতাসে CO2 এর প্রেজেন্স, এটা হচ্ছে কি সমানুপাতিক। CO2 যত বেশি পরিমাণে উপস্থিত থাকবে বাতাসে তত বেশি ট্রান্সপিরেশন হবে, যত কমে যাবে তত হচ্ছে ট্রান্সপিরেশনের হারও কমে যাবে। লাস্টলি আমরা দেখবো কি, এই যে ট্রান্সপিরেশন বলছি তার কিছু ইম্পর্টেন্স তো অবশ্যই আছে। ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন, তাহলে বাষ্পমোচনের প্রথম ইম্পর্টেন্স কি, অ্যাসেন্ট অফ স্যাপ। আমরা দেখছি রসের উৎস্রোত হচ্ছে, অর্থাৎ জল কি হচ্ছে, জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছচ্ছে। জলটা পৌঁছচ্ছে বলে আমরা কিন্তু ফটোসিনথেসিস মানে গাছ কিন্তু ফটোসিনথেসিস করতে পারছে। তো এই অ্যাসেন্ট অফ স্যাপের প্রধান কারণ আমরা কি দেখলাম, কি না ট্রান্সপিরেশন পুল বা বাষ্পমোচন টান তৈরি হচ্ছে বলে কি হচ্ছে, জলটা উপরে উঠছে। নেক্সট হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন, তাহলে মাটি থেকে জলটাও শোষণ করছে কিসের মাধ্যমে, বাষ্পমোচন টান তৈরি হচ্ছে পাতায়, তার ফলে কিন্তু জলটা শোষণ হচ্ছে। অ্যাবজর্পশন অফ মিনারেল, যখন আমরা মানে গাছ মাটি থেকে জল শোষণ করছে তখন জলের মধ্যে মিশে থাকছে অনেক খনিজ লবণ, সেই খনিজ লবণগুলো কিন্তু গাছ শোষণ করছে থ্রু রুটস, তাই তো। তো এই খনিজ লবণগুলো পরবর্তীকালে প্রচুর কাজে লাগছে। নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজমিক এনহ্যান্সমেন্ট, মানে প্রোটোপ্লাজমের জল শোষণের ফলে প্রোটোপ্লাজম আয়তনে বৃদ্ধি পাচ্ছে এবং আফটারঅল গাছের দৈহিক বৃদ্ধি হচ্ছে। নেক্সট হচ্ছে ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। দেখো ফটোসিনথেসিসে আমাদের ওয়াটার প্লাস CO2, আমরা রিয়াকশনটা জানি, H2O প্লাস CO2, সেখান থেকে আমাদের গ্লুকোজ হবে অ্যান্ড অক্সিজেন হবে আর জল হবে। এই যে আমাদের জলটা, এই জলটা আসছে কোথা থেকে, এই জলটা আসছে সেই যে আমরা টান দিচ্ছি, সেই টানের ফলে যে জলটা আমরা শোষণ করছি সেটা, সেই টানটা মানে অ্যাসেন্ট অফ স্যাপ হচ্ছে, কারণ ট্রান্সপিরেশন হচ্ছে। তো ফটোসিনথেসিসে কিন্তু ট্রান্সপিরেশনের মাধ্যমেই জলটা পাতায় পৌঁছচ্ছে, তাই জন্য ট্রান্সপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস আর কম্প্রোমাইজ বলা হয়, মানে দুটো কিন্তু পরস্পর ভাইস ভার্সা। ট্রান্সপিরেশন হচ্ছে বলে ফটোসিনথেসিস হচ্ছে, আবার ফটোসিনথেসিস হচ্ছে বলে যে এক্সিস ওয়াটারটা বেরোচ্ছে সেটা থ্রু ট্রান্সপিরেশন বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই দুটোকে বলা হচ্ছে একটা কম্প্রোমাইজ প্রসেস। এই প্রশ্নটা কিন্তু আসে, যারা এনসিইআরটি ফলো করো তারা বইতে পাবে, দেখবে ট্রান্সপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস আর কম্প্রোমাইজ প্রশ্নটা আসে। নেক্সট হচ্ছে কুলনেস, বাইরে যত বেশি বাষ্পমোচন হবে তত বেশি কি হবে, পাতার উষ্ণতা নিয়ন্ত্রণে থাকবে এবং কি এনভায়রনমেন্টের যে উষ্ণতা সেটাও নিয়ন্ত্রিত থাকবে। তাই জন্য গাছের তলায় গেলে আমরা অনেক ঠান্ডা অনুভব করি, কেন, কারণ গাছ অনবরত বাষ্পমোচন করে চলেছে এবং তার ফলে কি হচ্ছে না, আমরা অনেক বেশি ঠান্ডা রাখতে পারছি পরিবেশকে। এক্সক্রিশন অফ এক্সিস ওয়াটার, যে ওয়াটারটা আমাদের এক্সিস হচ্ছে গাছের কাজে লাগছে না, সেই ওয়াটারটা থ্রু ট্রান্সপিরেশন বাইরে বেরিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, এক্ষুনি আমি তাই বললাম যে বাইরের উষ্ণতাটাকে কন্ট্রোল করছে থ্রু বাষ্পমোচন, যেখানে গাছপালা বেশি তাই জন্য সেই অঞ্চলগুলো অনেক বেশি ঠান্ডা হয়। আরেকটা কি হয়, রেইন ওয়াটার, যে ফরেস্টগুলো অর্থাৎ যেখানে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, যেই বাতাসটা ইভাপোরেট হচ্ছে সেটা ওপরে উঠে যাচ্ছে, বায়ুতে গিয়ে সেটা কনডেন্স হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকে আবার বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির জন্য কিন্তু পরোক্ষভাবে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন দায়ী। নেক্সট হচ্ছে ওয়াটার ব্যালেন্সিং, জলসাম্য, এই বৃষ্টিপাতটা হচ্ছে বলে আবার মাটি থেকে যে জলটা গাছ শোষণ করেছিল সেটা বাতাসে যাচ্ছে, সেটা আবার বৃষ্টির আকারে মাটিতে পড়ছে, তো ওয়াটার সাইকেলটাও বজায় থাকছে এবং সারা বিশ্বে যে ওয়াটার ব্যালেন্সটা সেটাও কিন্তু থ্রু ট্রান্সপিরেশন বজায় থাকছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে বিজ্ঞানী কার্টিস ইন 1962 এই যে ট্রান্সপিরেশন প্রসেস এটাকে বলেছেন নেসেসারি এভিল প্রসেস, অর্থাৎ প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। প্রয়োজনীয় বাট ক্ষতিকারক, কেন এরকমটা হচ্ছে, দেখো আমাদের এত কিছু হেল্প করছে বাষ্পমোচন ঠিকই, কিন্তু কি হচ্ছে,
যেসব উদ্ভিদগুলো খুব ধরো মরুপ্রধান অঞ্চলে বা যেখানে সূর্যালোকের প্রচুর তীব্রতা সেখানে, বা যেখানে জলের পরিমাণ অনেক কম সেখানে রয়েছে, সেখানে কিন্তু এরা ট্রান্সপিরেশন অনবরত গাছ করেই চলেছে, মানে জলটা কাজে লাগুক না লাগুক। তার ফলে কি হচ্ছে, যে কষ্ট করে মাটির অনেক নিচ থেকে গাছ যে জলটা বয়ে ওপরে নিয়ে যাচ্ছে, সেটা যদি বাইরের টেম্পারেচার বেশি হওয়ার জন্য থ্রু ট্রান্সপিরেশন বাইরে বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে, সেটা গাছের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক একটা প্রক্রিয়ায় দাঁড়িয়ে যাচ্ছে। তো তখন কি হচ্ছে দেখবে, গাছ গরমকালে নুয়ে পড়ে, তাই না? তাকে বলছে উইল্টিং বা অবনমন। এর বাংলা কথা হচ্ছে অবনমন। শর্ট প্রশ্ন আসে, উইল্টিং কি বা অবনমন কি না, কি হচ্ছে, বাষ্পমোচনের ফলে যখনই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরা দেখছিলাম কি জাইলেম বাহিকার মধ্যে এরকম ভাবে জলগুলো রয়েছে, জলের অণুগুলো রয়েছে বলে স্টেডি রয়েছে জাইলেম বাহিকাটা, কিন্তু যখনই বাষ্পমোচনের দ্বারা জল বেরিয়ে যাবে এবং এখানে জলের ঘাটতি দেখা যাবে, তখন গাছটা নুয়ে পড়বে। এটাই হচ্ছে উইল্টিং বা অবনমন। এটা কিন্তু একটা খুব ক্ষতিকারক গাছের পক্ষে। সে যে কষ্ট করে জলটা তুলছে সেটা যদি বাষ্পমোচনে বেরিয়ে যায়, তাহলে সেটা গাছেরই ক্ষতি করছে। নেক্সট আরেকটা কি হচ্ছে, যে মিসইউজ অফ এটিপি, যে এটিপিটা শ্বসনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, সেই এটিপিটাই জলটাকে ওপরে তুলতে অনেকটা এটিপি খরচ হয়ে যাচ্ছে, শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু সেটা যদি গাছ কাজে না লাগাতে পারে, কাজে না লাগানোর বদলে সেটা ট্রান্সপিরেশনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে এটিপিটা তৈরি হচ্ছে সেটা মিস ইউজ হচ্ছে। তো এই জন্য বিজ্ঞানী কার্টিস একে নেসেসারি ইভিল প্রসেস বলে আখ্যা দিয়েছেন। এইটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা আসেই যে বাষ্পমোচনকে কেন ক্ষতিকারক, প্রয়োজনীয় ক্ষতিকারক বিক্রিয়া বলা হয়। তো গাইস, আজকের পুরো স্টাডিটা এই অবধি। আশা করি ট্রান্সপিরেশন সম্পর্কে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। অনেকগুলো ছোট ছোট কথা যেগুলো আমি তোমাদের বললাম যে এই ধরনের প্রশ্ন আসে, এখান থেকে নিট থেকেও, এখানে এই চ্যাপ্টারটা থেকে নিটেও অনেক কিছু প্রশ্ন আসে। তো চ্যাপ্টারটা ভালো করে পড়ো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যদি অন্য কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তো গাইস, আজকে এই অবধি, চলো বাই।